ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে এনসিপি বলকে সবাই চিনবে, কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি, কেউ চিনবে না। মানে দলটির এখনো পর্যন্ত নিবন্ধনও জোটেনি, হয়তো দু একদিনের। জামাত, এলডিপি এবং এনসিপি কে ভেড়ানোর ফলে এটা বিএনপির জন্য একটা জামাতের যে জোট, 8 দলীয় জোট, তার সাথে আরো যুক্ত হলো, বিযুক্ত কেউ হয়নি। কিন্তু বিএনপির সাথে যাদের সমঝোতা হওয়ার কথা ছিল, বিশ্ব শক্তিগুলোর মধ্যে ক্রমেই লুকিয়ে থাকা মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে ভারত, অন্যদিকে আমেরিকা, পাকিস্তান এবং তুরস্ক, আরেকদিকে চীন। এবার খেলায় যোগ দিতে খোলাখুলিভাবেই নামল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান ঘটনাগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত যে টানাপোড়েন যে পরিস্থিতি সৃষ্টি, তারই আলোকে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখলেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি। আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে এনসিপি বলকে সবাই চিনবে, কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি, কেউ চিনবে না। মানে দলটির এখনো পর্যন্ত নিবন্ধনও জোটেনি, হয়তো দু একদিনের মধ্যে জুটে যাবে। মানে আমি ধারণা করছি যে পেয়ে যাবে, কারণ না পাওয়ার তো কোনো কারণ নাই। এটি কিংস পার্টি, ডক্টর ইউনূস নিজে এটি তৈরি করেছেন, ডক্টর ইউনূস নিজে এই পার্টি নিয়ে কাজ করছেন। এটা আসলে মানে এমন একটা দল, এদেরকে আপনি মানে চাইলে অস্বীকার করতে পারবেন না, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে। কারণ এই দলটির মৃত্যু ঘন্টা বাজতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে, তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘন্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে। এই শনির দশা নিয়ে আমি এর আগে মানে বেশ আগে একটা ভিডিও করেছিলাম যে এনসিপির শনির দশা শুরু হয়েছে। মানে এই ভিডিওটি আপনাদের দেখা উচিত। আমি এডিটরকে বলবো যে এই ভিডিওটি যেন কমেন্টে দিয়ে দেয়, আপনারা যেন দেখতে পান এই ভিডিওটি। আজকাল দেখি এই শনির দশার কথা অন্যরাও বলতে শুরু করেছেন। এত দ্রুত একটি দল এত কিছু করলো, তাদের শনির দশা লাগলো, একটু আলোচনার দরকার আছে। একেবারে সর্বশেষ যদি ধরি, তাহলে এনসিপি বা নাপার এই শনির দশার কথা আলোচনা এসেছে দলটির 2 প্রভাবশালী সদস্যের হঠাৎ পদত্যাগের ঘোষণায়। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন। এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে, বাইরে থেকে কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমত সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস, হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? এই প্রশ্ন আমার নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে করছে। তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে, তারা সেনাবাহিনীকে চটিয়ে দিয়েছে। অতএব এর মূল্য তো তাদেরকে দিতেই হবে না? এই মূল্য দিচ্ছে তারা আসলে এখন বাংলাদেশের রাজনীতিতে একেবারেই মূল্যহীন হয়ে। আপনি দেখুন, গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই, সার্জিসের কোনো কথা নাই। এনসিপি সূত্রে জানা যায়, দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে গত 1 জুন ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। এখন পর্যন্ত দেশের 33টি জেলা এবং প্রায় 200টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। এসব কমিটি গঠনের পর আওয়ামী লীগ এবং বিএনপি পরিবারের সদস্যকে পদায়ন, কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন অনেক নেতা। শুধু সিলেট জেলা থেকে পদত্যাগ করেছেন প্রায় 12 জন। বিভিন্ন অভিযোগ ওঠায় 2টি শাখা কমিটি স্থগিত করা হয়। মানে এর আগে কেন্দ্রীয় কমিটি গঠনের পর পদত্যাগ করেছিলেন 3 নেতা। এনসিপি নেতারা বলছেন, মূলত নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তাড়াহুড়া করে কমিটি ঘোষণা করায় এমন ঘটনা ঘটছে। কমিটি গঠনের সময় তেমন যাচাই বাছাই করা হয়নি। তবে কারো দাবি, এনসিপি কে বিতর্কিত করার জন্য এনসিপি এবং জামায়াতের কেউ দলটিতে যুক্ত হয়ে আবার পদত্যাগ করছেন। নাটক, কত ধরনের নাটক যে হতে পারে।
এটা হচ্ছে এনসিপি এবং নাপার ভাষ্য। আমার যদিও এরকমটি মনে হয় না। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এই তথাকথিত জুলাই আন্দোলনের জন্য এই ট্রিগার হ্যাপি বা ভয়ঙ্কর সহিংস হয়ে ওঠা সন্ত্রাসীদের আসলে কেউ বিশ্বাস করতে পারছে না। তারা রাজনীতিতে সুষ্ঠু স্বাভাবিক ধারা যোগ করবে এ কথা পাগলেও বিশ্বাস করে না, কিংবা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারায় কোনো ইতিবাচক কিছু যোগ করতে পারবে বলেও মনে করার কোনো কারণ নেই। অতএব এরপর যে কোনো দিন দেখবেন ঘোষণা দিয়ে এই নাপা বা এনসিপি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে, যেমনটি ডক্টর ইউনূস সরে দাঁড়িয়েছিলেন পত্রিকায় লেখা ছাপিয়ে ১/১১ শেষে। আমি একটু আগেই বলে দিচ্ছি, RIP, রেস্ট ইন পিস এনসিপি, অথবা আলবিদা এনসিপি। দুঃখ যে ফুল ফুটলো না তার আগেই ঝরে গেল। দুঃখজনক, খুবই দুঃখজনক। ভালো থাকবেন। জামাত, এলডিপি এবং এনসিপি কে ভেড়ানোর ফলে এটা বিএনপির জন্য একটা ধাক্কা। শেষমেশ জামাতের পাল্লা তো ভারী হলো। জামাতের যে জোট, ৮ দলীয় জোট, তার সাথে আরো যুক্ত হলো, বিযুক্ত কেউ হয়নি। কিন্তু বিএনপির সাথে যাদের সমঝোতা হওয়ার কথা ছিল, নির্বাচনী সমঝোতা, সেই সমঝোতাটা কিন্তু পরিপূর্ণতা পেল না। তাহলে কি বিএনপি একটু ধাক্কা খেলো? আমরা একটু বিশ্লেষণ করি বিষয়টা। এখানে দেখা যাচ্ছে যে জামাতের নিঃসন্দেহে একটা খুশির বন্যা তার ভেতরে, যে সে 2টা অ্যাচিভমেন্ট হয়েছে। একটা হচ্ছে জুলাই যোদ্ধা, আর একটা হচ্ছে মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করতে পারছে। এই এনসিপি এবং এলডিপি অর্থাৎ কর্নেল ওলি, তার একটা গুরুত্ব আছে। সেই এক সময় বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়েছে, তিনি এলডিপি করেছেন। কয়েকদিন আগে রেদওয়ান আহমেদ জয়েন করলেন এলডিপি ছেড়ে বিএনপিতে। তখনই আসলে কর্নেল ওলি ধাক্কা খেয়েছে। কর্নেল ওলিকে হারানো হয়তো ঠিক হয়নি বিএনপির, কারণ কর্নেল ওলির একটা ব্যক্তি ইমেজ আছে, এবং তার ইমেজটা হচ্ছে আবার বিএনপি কেন্দ্রিক, বিএনপি ঘরানার। যেমন তার দলের একজন অন্যতম নেতা ছিলেন সাদাত হোসেন সেলিম, তার অংশের এলডিপি তিনি কিন্তু বিলুপ্ত করে বিএনপিতে ঢুকেছে। তো কর্নেল ওলিরও কিন্তু মানে তার যতই বিরোধ থাকুক, যতই ছিটকে পড়ুক না কেন, মূলত তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীরুত্তম। তো সেই মানুষটা আজকে জামাতে গেল, নিয়ম অনুযায়ী থাকার কথা তার বিএনপিতে। তাহলে সেই অর্থে বিএনপি কিন্তু লস করবে, এবং সেই পুরনো কর্নেল ওলির সাথে যে বিরোধটা, সেই বিরোধটা কিন্তু আর মিটমাটই হলো না, অন্তত এই সমঝোতার মধ্য দিয়ে। এলডিপি 7-8টা আসন চেয়েছিল, যদি আলাপ আলোচনা করা যেত ঠিক হতো, তাহলে রেদওয়ান আহমেদ সহ মানে কর্নেল ওলিকেই হয়তো বিএনপিতে নেওয়া যেত, অথবা কর্নেল ওলি তার ছেলের জন্য সাতকানিয়ার যে আসনটা সেটা ছেড়ে দিলে ভালো হতো। এখন এটা বলা যায় লস বিএনপির জন্য। এটা একটা বলা যায় যে ধাক্কা, বড় ধরনের, মানে অন্তত মানে পরিচিত একটা ফেস চলে গেল। তারপর মাহমুদুর রহমান মান্না, যাই না নির্বাচন করতে পারবেন কি পারবেন না, তিনি ঋণ খেলাপির দায়ে অভিযুক্ত হয়ে গেলেন। কোর্ট তার আবেদন খারিজ করেছে, যদিও চেম্বার আদালতে তিনি আবেদন করেছেন। সেই মুখটাও কিন্তু নাই। এই মুখগুলিকে, যেসব মুখগুলোকে বিএনপি প্রথম দিন তারেক রহমান আসার গণসম্বর্ধনায় যাদেরকে সামনে আনলো, সেই জায়গায় যদি কর্নেল ওলি থাকতেন, মাহমুদুর রহমান মান্না থাকতেন, ভালো হতো। কিন্তু তারা কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে চলছে চরম উত্তেজনাকর সময়। বাংলাদেশকে নিয়ে বিশ্ব শক্তিগুলোর মধ্যে ক্রমেই লুকিয়ে থাকা মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। একদিকে ভারত, অন্যদিকে আমেরিকা, পাকিস্তান এবং তুরস্ক, আরেকদিকে চীন। এবার খেলায় যোগ দিতে খোলাখুলিভাবেই নামল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। 23 ডিসেম্বর ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খুজিন তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন রাশিয়াও আর বসে থাকতে রাজি নয়। প্রশ্ন উঠেছে, এই খেলায় রাশিয়া কার পক্ষে খেলবে? তারা কি চিরকালের মিত্র ভারতের পাশে থাকবে, নাকি একাই খেলার সিদ্ধান্ত নিয়েছে রুশরা? বাংলাদেশ ঘিরে ভ্লাদিমির পুতিনের স্বার্থই বাকি। এসব প্রশ্নের উত্তর খোঁজার আগে
শুনে নেওয়া যাক ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন আসলে কি বলেছেন। রুশ দূতাবাসের সংবাদ সম্মেলনে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার খোজিন বললেন, আমরা অন্যান্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বা সংঘাত নিয়ে কথা বলি না, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটি একটি ভূরাজনৈতিক বিষয়। এই অঞ্চলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না আসে। আমরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পড়েছি। তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগোনোর কথা বলেছেন, যাতে উত্তেজনা যতটা সম্ভব কমানো যায়। আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না। ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটিও আমাদের জন্য উদ্বেগের বিষয়। একইভাবে এখানকার ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগের কথা জানিয়েছি। ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানো প্রয়োজন, এটাই ভালো। কারণ ইতিহাস থেকে আমরা জানি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল। ভারত, বাংলাদেশ ও রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়েছিল। সেই সময় মাইন অপসারণের কাজেও সহযোগিতা করা হয়েছিল। আমার অবস্থান পরিষ্কার, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। মোটা দাগে রুশ রাষ্ট্রদূতের বক্তব্য বিশ্লেষণ করলে দুটি জিনিস পরিলক্ষিত হয়। প্রথমত, বাংলাদেশকে ঘিরে যা ঘটছে তাতে আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় রাশিয়া। 1971 সালের ভূমিকা মনে করিয়ে দিয়ে আবারও যে কোনো সংকটে রাশিয়া যে ভূমিকা রাখতে প্রস্তুত তাই মনে করিয়ে দিয়েছেন রুশ রাষ্ট্রদূত। দ্বিতীয়ত, ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র রাশিয়া 70-এর দশক থেকে যা চলছে একই ছন্দে। বর্তমান পশ্চিমা মার্কিন আধিপত্যের এই সময়েও রাশিয়া কিংবা ভারত কেউ কারো হাত ছাড়েনি। বাংলাদেশ ইস্যুতে ভূমিকা রাখার সময়ও দেশ দুটি যে পাশাপাশি থেকে কাজ করবে তা দিনের আলোর মতো পরিষ্কার। রুশ রাষ্ট্রদূত ইউক্রেন ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন। খানিকটা ঘুরপথে বৃহৎ প্রতিবেশীর সাথে উত্তেজনা চরমে নিয়ে যাওয়া ঠিক নয় এবং রেড লাইন ক্রস করলে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে তাই কূটনীতির ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। মূলত রাশিয়ার রাষ্ট্রদূতের বক্তব্যে এক ধরনের সূক্ষ্ম সতর্কবার্তা ছিল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ঐতিহাসিকভাবে যেহেতু এদেশের অতীত এবং বর্তমানের সঙ্গে রাশিয়ার ভূমিকা জড়িত, তাই রুশ রাষ্ট্রদূতের বক্তব্যকে গুরুত্ব দেয়াই বাঞ্ছনীয়। রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের 2 দিনের মধ্যে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার পেছনের হিসেব নিকেশেও ভারত রুশ যৌথ শক্তির ভূমিকার ব্যাপারে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগ ত্রিপক্ষীয় অনলাইন অ্যাক্টিভিস্টরা নানান ধরনের মতামত তুলে ধরছেন। বিএনপি অ্যাক্টিভিস্টরা এই ব্যাপারে তুলনামূলক চুপ, কিন্তু জামায়াতের অ্যাক্টিভিস্টরা খোলাখুলি তারেক রহমানের ফেরার পেছনে রুশ ভারতীয় যোগের কথা বলছেন। তারা একে মেরুকরণের অংশ হিসেবে দেখছেন। এর মাধ্যমে ভারত এদেশে তার হারিয়ে ফেলা প্রভাব পুনরায় প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে বলে বলছেন তারা। আর ভারতীয় এই চেষ্টার মিত্র হিসেবে রাশিয়া যে যোগ দিয়েছে তা স্পষ্টভাবে বলছেন এসব অ্যাক্টিভিস্টরা। অন্যদিকে আওয়ামী লীগ অনলাইন সমর্থক মহলের প্রতিক্রিয়া বেশ কৌতূহল উদ্দীপক। তারেক রহমানের হঠাৎ দেশে ফেরা এবং রুশ ভারতীয় সংযোগ নিয়ে আসছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের কেউ কেউ বলছেন আওয়ামী লীগ বিএনপি প্রভাবিত দেশের মূলধারার রাজনীতিকে চাঙ্গা করতেই তারেক রহমানের দেশে ফেরাকে ত্বরান্বিত করেছে ভারত এবং রাশিয়ার এই প্রচেষ্টা। তারা বলছেন তারেক রহমান যেহেতু ফিরেছেন, ভবিষ্যতে সজীব ওয়াজেদ জয়ও ফিরতে পারেন এবং এসবের মাধ্যমে দেশ আবারও বিএনপি এবং আওয়ামী লীগের দ্বৈত প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে ফিরে যাবে। এই মতের সমর্থকদের এক্ষেত্রে ভারত এবং রাশিয়ার ভূমিকা নিয়ে আশাবাদী হতে দেখা গেছে। অন্যদিকে এ নিয়ে আছেন নেতিবাচক মতামত। তারা বলছেন 24-এর 5 আগস্টের আগে এবং পরে ভারত রাশিয়ার স্পষ্ট সমর্থন পেয়ে আসছিল আওয়ামী লীগ, কিন্তু মাঠের রাজনীতিতে এর কোনো সুবিধাই নিতে পারেনি দলটি। আর তাই আওয়ামী লীগের প্রতি হতাশ হয়ে মোদি এবং পুতিনের বৈদেশিক কূটনীতি এবার ঝুঁকেছে তারেক রহমানের দিকে, যা আওয়ামী লীগকে দীর্ঘ সময়ের জন্য রাজনীতির মাঠে ফেরা আরো কঠিন করে দিতে পারে। এজন্য আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও দায়ী করছেন ফেসবুক, ইউটিউব অ্যাক্টিভিস্টরা। তবে পুরো ঘটনা 360 ডিগ্রি কোণ থেকে পর্যবেক্ষণ করলে এটি যেমন স্পষ্ট, বাংলাদেশ নিয়ে যে সিদ্ধান্ত নেবে ভারত, রাশিয়াও তাতে সমর্থন জানাবে, তেমনি বাংলাদেশকে ঘিরে রাশিয়ার নিজস্ব অর্থনৈতিক স্বার্থও জড়িত আছে। রাশিয়ার প্রধান স্বার্থ নিহিত রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে। এটি তাদের এক বিশাল বিনিয়োগ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার পালাবদল ঘটলেও রাশিয়া চায়
এই